এটা মানে রায়মঙ্গল নদী। অনেকেই বলছিলেন আমাকে ফোন করে, দাদা বাড়িতে গেছেন আরেকবার ওখান থেকে লাইভটা চাই, খুব সুন্দর জায়গা। তো আমার বাড়ি এই হিঙ্গলগঞ্জ ব্লক, আর এই দেখতে পাচ্ছেন এই পাশেই আমার বাড়ি, এখানেই এই রায়মঙ্গল নদী দেখতে পাচ্ছেন। এখানে যখন তখন রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সন্ধ্যাবেলা এখানে চলে আসে। তো জায়গাটা খুব ভয়ঙ্কর, কিন্তু এই দিনের বেলা বাঘেরও একটা ভয় আছে। তো দিনের বেলা বাঘ বেরও হয় না, রাতের বেলা এখানটা আসাটা খুব ভয়ের। এটা হচ্ছে কুঁড়েখালি নদী। অনেকে যারা আসতে পারে না তাদের জন্য কিছুক্ষণ সবসময় তো লড়াইয়ের ময়দানে থাকি, শুধু এই লড়াই নিয়ে থাকলে হবে না, তার মধ্যেও জীবনটা অতিবাহিত করতে হবে। এই জীবনটাই লড়াইয়ের। যারা অনেকে ডিপ্রেশনে থাকে, দাদা কবে চাকরি হবে আর পাচ্ছি না, তো তাদের জন্য বলতে চাই যে একদিন না একদিন হবেই। তো যেভাবে জীবন চলছে সেইভাবে চলুক, লড়াই জারি থাকুক। এটা একদম ফুল এটাই জঙ্গল, এই এক পাশেই জঙ্গল আর এই পাশটাই মানুষের বসতি। দূর দূর জেলায় কেউ কোচবিহার, কেউ জলপাইগুড়ি, কেউ আলিপুরদুয়ার, কেউ দিনাজপুর, কেউ মুর্শিদাবাদ, মালদা, যারা এই লাইভটাকে মানে যারা আসার সৌভাগ্য হয়নি তাদের জন্য আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে করছি, আপনারা দেখতে পারেন। এটা জেটি ঘাট বলে এটা। এটা যখন জোয়ার যখন আসে না, এটা জল পর্যন্ত ওই রাস্তা পর্যন্ত ভর্তি হয়ে যায়, ভাটা হয়ে গেলে এই জলটা নামতে থাকে। জল নামতে থাকে। এটা হয়তো আমরা মানে আমরা যারা এই বনের বসবাসে থাকি, পাশাপাশি থাকি, এই প্রত্যন্ত গ্রামে আমরা চাই যে যাতে বাঘ আমাদের যেন না দেখতে হয়। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার দেখা মানে মানুষের আয়ু কমে যাওয়া। একটা এমনি চিড়িয়াখানায় দেখি আমরা, যে কোনো মানে মানে চিড়িয়াখানা থেকে শুরু করে আমরা যেখানে বাঘ দেখতে পাই, সেই বাঘ আর এই এই বনে থাকা বাঘ ডাইরেক্ট দেখা মানে আপনি মানে একটা সাধারণ মানুষ তার হুঙ্কার দেখলে সাধারণ মানুষই মানে সেখানে তাকে ধরে রাখা মুশকিল হয়ে যায় ভয়ে। এই সেই ভয়ঙ্কর জঙ্গল, এর পাশ থেকেই অনেকের আক্রমণ করেছে। এই এগুলো সব ভর্তি হয়ে যায়। এখন যেহেতু ভাটা, আমি একটু নেমে জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ আশিকুল ভাই, আসো, অলওয়েজ ওয়েলকাম, আসো।
বিশেষ কিছু দেখার নেই, আমাদের বাড়ির পাশে যেহেতু আমাদের অতটা হুম। যাই হোক, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা 27 তারিখের যে এপিসি ভবন অভিযানের আইন অমান্যের ডাক দিয়েছি, সেই 27 তারিখে আপনারা আসুন। আমি এরকম একটা প্রত্যন্ত গ্রাম থেকেই কিন্তু আমি মানে বারে বারে কিন্তু কলকাতা রাজপথে ছুটে গেছি। আমি বলতে চাই, যারা কাছের জেলা, যারা কাছাকাছি বাড়ি, আপনারা আসুন। আমাদের ন্যায্য দাবি, আমাদের হকের দাবি ছিনিয়ে নিতে রাজপথে আসুন। রাজপথে আসুন। আজকের সময়ে যারা আমরা টেট কোয়ালিফাই করে আছি, আমরা কিন্তু ভাগ্যবান। হয়তো সব্বার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। বিহারে যেমন প্রাথমিকের নিয়োগে বিহারে যেমন সবাই নিয়োগ পেয়েছে, সেরকম নিয়োগেই কিন্তু বাংলাকে দিতে হবে। কারণ দীর্ঘ বঞ্চিত আমরা, যারা টেট কোয়ালিফাই করেছে এবারে দীর্ঘ বঞ্চিত। অনেকে হয়তো বলে কেন বঞ্চিত, 22-22এই তো সবে টেট হলো। তো আমি বলবো যে 22-এ টেট হয়েছে সত্যি, 22টা খুব কাছাকাছি মনে হচ্ছে। কিন্তু 2017 সালের পর দীর্ঘ 22-এর ডিসেম্বরেই টেট হলো, তার মধ্যে কোনো প্রাথমিক টেট হয়নি এবং এনসিটির গাইডলাইন মেনে প্রাথমিক টেট হয়েছে। তো এই টেটে অনেক বঞ্চিত ভাইয়েরা কিন্তু, অনেক বঞ্চিত দিদিমণিরাও কিন্তু এই টেটে কোয়ালিফাই হয়েছে। এই নিয়োগ সবাইকে দিতে হবে, এই দাবিতে 27 তারিখে আসুন রাজপথে। একটা রিকোয়েস্ট, বারে বারে একই কথা বলছি। তো 27 তারিখে আসুন। আর 4 তারিখে যেহেতু মহা মিছিল আছে, 4 তারিখেও আসবেন, কিন্তু 27 তারিখের বিষয়টা নিয়ে আগে ভাবনা চিন্তা চলছে। 27 তারিখটা আসুন। বা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছেন, পথে নামুন। কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমি রিপ্লাই দেব। এখানে দেখতে পাচ্ছি যে কমেন্ট দেখা যাচ্ছে। তবে যেভাবে 23টা জেলার গুগল মিটে যেভাবে মানে সাড়া ফেলেছে, যেভাবে হবু শিক্ষিকাদের যেভাবে রেসপন্স দেখতে পাচ্ছি, হয়তো 27 তারিখে মানে সল্টলেক 27 তারিখে অবরুদ্ধ হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে মানে মঞ্চে উঠছেন, সেখানে বলছেন শিক্ষক নিয়োগ করার জন্য উনি তৈরি, 1.5 লক্ষ শূন্যপদ আছে। তো আমি বলতে চাই যে এটা বাস্তবায়িত করুন, এটা বাস্তবায়িত করুন। আমরা তো বাংলারই ছেলে, বাংলারই তরুণ, বাংলারই তরুণী, আমরাই তো সৃষ্টি। আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের যারা এই পেশায় আসবে বা আগামী দিনে যারা দেশ পরিচালনা করবে, তাদের কারিগর আমরা। তো একটা দিকে বিবেচনা করুন, আমরা আন্দোলনে নামছি বলে এই নাই সরকারি বিরোধী। কারণ আমাদের মানে দিন দিন আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, সেই কারণেই কিন্তু আমরা নামতে বাধ্য হচ্ছি। আমরা কোনো বিরোধী কেউ নয়, আমরা কিন্তু আপনারই ঘরের ছেলে। আপনারা দেখছেন যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা কিভাবে বারে বারে রাস্তায় নামছে। আর 14 টেট পাস আছে, 17 টেট পাস আছে, কিন্তু 22-এর মতো এইরকম সংগ্রামী মানে আমি তো দেখিনি। অনেকেই বলে, যারা অনেকে সিনিয়র যারা বলে যে তোমরা যেভাবে আন্দোলন করছো, এই আন্দোলন এই প্রথম, মানে এইরকমভাবে আপনারা পথে নামছেন। বিকাশ ভবন অভিযানটা সেদিন দেখেছিলেন, যে বিকাশ ভবন অভিযানের
প্রতিরোধ কাকে বলে, যখন হুমকার দিয়ে যখন মেট্রো থেকে বের হচ্ছিল, এটা কিন্তু কারোর বিরোধিতা করার জন্য নয়, এটা সত্যি কথা বলতে কি এটা খিদের জ্বালা, এটা খিদের জ্বালা, এটা অবসাদের জ্বালা, এটা বাবা মায়ের বারে বারে প্রশ্ন করা, খোকা কবে চাকরি পাবি, তারই জ্বালার ফলে কিন্তু আজ আমরা পথে নেমেছি। আমাদের নিয়ে ভাবুন, অন্তত একটা নোটিফিকেশন দিয়ে রাখুন, 1 মাস 1.5 মাস দেরি হয় হোক, শূন্য পদ দেওয়ার আগেও তো নোটিফিকেশন দেওয়া যায়। 2017 সালে আপনারা যারা জানেন, 2017 সালের যে টেট কোয়ালিফাই এবং 2014 টেট কোয়ালিফাইদের নিয়ে যে 2022 রিক্রুটমেন্ট করা হলো, সেখানে কিন্তু প্রথমে শূন্য পদ দেওয়া হয়নি, পরবর্তীকালে শূন্য পদ ঘোষণা হয়। তো আমাদের নোটিফিকেশনটা দেওয়া হোক, অন্তত ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হোক, তারপর একটা পর্যাপ্ত শূন্য পদ যাতে সবাই নিয়োগ পায়, এরকম একটা ব্যবস্থা করা হোক। এর জন্যই কিন্তু বারে বারে বিভিন্ন জায়গায় দরবার করছি, মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছি, বিভিন্ন আধিকারিক শিক্ষা দপ্তর থেকে শুরু করে, শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি, কমিশনার, বিকাশ ভবনের কমিশনার থেকে শুরু করে আমরা কিন্তু বারে বারে দরবার হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের নিয়ে সদুত্তর পাইনি, পর্যাপ্ত সেইভাবে পাচ্ছি না। কিন্তু পর্ষদ যেভাবে কাজ করছে, পর্ষদ যেভাবে দেখছি, খুব পর্ষদ এবং ডিপিএসসি, প্রত্যেকটা জেলার ডিপিএসসি যেভাবে কাজ করছে, গতদিনে আমরা একটা নোটিফিকেশন দেখলাম 20-22-এর যেটা করার কথা ছিল, সেটা কিন্তু খুব দ্রুত, খুব কম সময়ের মধ্যে করার চিন্তা ভাবনা আছে। তো আশা করছি মার্চ মাসের প্রথম সপ্তাহে আশা করছি কোনো নোটিফিকেশন অবশ্যই দেবে। না হলে যদি আমরা না দেখতে পাই মার্চ মাসের মধ্যে নোটিফিকেশান, ভোটের আগে যদি নোটিফিকেশান না দেখতে পাই, তাহলে কিন্তু আমরা ঘরে বসে থাকবো না, আমরা ঘরে বসে থাকবো না। আমি আবারও বার্তা দিতে চাই, আমার লাইভ দ্বারা যারা দেখছে, শুধু টেট কোয়ালিফাই না, আমার লাইভ অনেকেই দেখেন, তো এই প্রত্যন্ত গ্রাম থেকে, গ্রামটা আরেকবার একটু দেখাই, এই প্রত্যন্ত গ্রাম থেকে আমি সেই গত ফেব্রুয়ারি মাস থেকে এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের এক এক করে 23টা জেলা আজকে সংঘবদ্ধ। এখান থেকেই কিন্তু আমি অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে পড়াশুনো চালিয়ে গেছি। তো টেট কোয়ালিফাই করেছি, যোগ্য, আর কতদিন বসে থাকবো এইভাবে, একদিন নয়, দুদিন নয়, তো একটা বছর হয়ে গেল আমাদের টেট কোয়ালিফাই করে বসে আছি। বছরে 2বার নিয়োগ হওয়ার কথা ছিল, কেউ বসে থাকবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু এখনো পর্যন্ত পালন হয়নি। আইনি জটিলতা কিন্তু মোটামুটি কেটে গেছে। আমার তো মনে হয় সরকারের সদিচ্ছা থাকলে এটা এখন আমাদের নোটিফিকেশান দেয়া যেতে পারে। আমি পর্ষদকে কোনোভাবেই দোষারোপ করছি না, আমি বলছি সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকারের যদি সদিচ্ছা থাকে, আবারও বলছি সরকারের যদি সদিচ্ছা থাকে, পর্ষদকে বলে কিন্তু পর্ষদকে অর্ডার দিয়ে, বিকাশ ভবনকে অর্ডার দিলে, বিকাশ ভবন পর্ষদকে অর্ডার দিলে কিন্তু আমাদের নোটিফিকেশান আনা সম্ভব। সাবজেক্ট টু আউটকাম দিয়ে যেমন 17দের নিয়োগ করছে, ঠিক তেমন সাবজেক্ট টু আউটকাম দিয়ে কিন্তু আমাদের নোটিফিকেশান আনা সম্ভব। এই দাবিতে যতক্ষণ না পথে নামছি, এই দাবিতে কিন্তু আমাদের অনড় থাকতে হবে। সব্বার নিয়োগ দরকার, আমাদের সব্বার নিয়োগ দরকার। সবার বাড়ি বাবা মা আছে, সব্বার বাড়ি বাবা মা আছে, অনেক প্রতিবন্ধী ভাইয়েরা আছে, অনেকের বাবা নেই, অনেকের মা নেই, অনেকে প্রচুর প্রচুর কষ্ট করে আছে, শুধু তাকিয়ে আছে দাদা কবে হবে, দাদা কবে হবে, আর পাচ্ছি না। তো সবাইকে এই কথাই বলবো, যারা এই ডিপ্রেশনে আছেন, একটা কথা বলবো যে দেখো, যেভাবে দিন চলছে চলুক, লড়াই জারি থাক, নিশ্চয়ই আমরা বের করে আনবো আমাদের অধিকার ছিনিয়ে আনবো। তাই 27 তারিখে বলবো যে আপনারা 27 তারিখে নিজে হবু শিক্ষক হিসেবে আসুন, আমাদের আচার, আমাদের ব্যবহার তেমনই হবে। আমরা কোনো কাউকে বিরোধিতা বা কাউকে কটূক্তি আমরা করব না, আমরা ভাবি শিক্ষক, এইভাবে কিন্তু আমরা আসবো আন্দোলনে। আর যেটা বলবো, প্রত্যেকটা জেলার মিটিংয়েও বলা হয়েছে যে যেহেতু আইন অমান্য, আপনার হেডফোন, আপনার মোবাইল, আপনার মানি ব্যাগ এবং এটা ব্যাগের মধ্যে রাখবেন, কারণ যেহেতু না আইন অমান্য, পুলিশ চাইবে সবসময় যাতে আন্দোলন না করতে পারি। আর পুলিশকেও এই বার্তা দিতে চাই, দেখুন আপনার ঘরে ছেড়ে আমরা
আপনারা তো দেখতে পাচ্ছেন বারে বারে যাচ্ছি, কিন্তু কিন্তু কোনো সদুত্তর, কিন্তু কোনো পজিটিভ বলা হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো কিন্তু লিখিত কোনো কিছু পাচ্ছি না আমরা। বলা হচ্ছে যে কেউ বসে থাকবে না, তোমাদের নিয়োগ দেব, কেউ বসে থাকবে না টেট পাস। ডিএলএড খুব কম সংখ্যক আছে। আমাদের মাননীয় শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয়, পর্ষদ সভাপতি, উনিও বলেছিলেন যে খুব কম সংখ্যক ডিএলএড আছে, আপনারা কেউ বসে থাকবেন না, দেরি করুন, আপনারা কেউ বসে থাকবে না। কিন্তু স্যার আমি এটাও বলতে চাই যে আর কতদিন দেরি করব? আর কত, এই ভোট হয়ে গেলে তো, ভোট জানি কয়েকদিনের জন্য, কিন্তু 2-3 মাস তো এইভাবে পড়ে থাকতে হবে। আমাদের ফ্যামিলির অবস্থাও সবার ভালো নয়। তো এইটুকু বলবো, 27 তারিখে আসুন। আমি পুলিশকেও এই বার্তা দিতে চাই, আমাকে চেনেন, কম বেশি চেনেন, পুলিশকে এই বার্তা দিতে চাই যে আমাদের বোনেরা যাচ্ছে, আমাদের দিদিরা যাচ্ছে, সুতরাং এমন কোনো ব্যবহার করবেন না যেটা আমাদের ক্ষতি হবে বা আমাদের কোনো কষ্ট পাবো আমরা, এমন করবেন না। আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমাদের বসার জায়গা দেবেন, আমরা বসবো। আমরা কোনো বিতর্কে যাব না, আমাদের সাথে সরকার আলোচনা করুক যে আমাদের দাবিটা ন্যায্য কিনা। আমাদের দাবি যদি ন্যায্য না হয় আমরা চলে আসব, এটুকুই বলার। অনেকেই বলছিল দাদা তুমি বাড়িতে গেছো, একটু ওখান থেকে লাইভ করো, সুন্দরবনটাও দেখা হবে। তো তাড়াহুড়ো করে আমার 10 মিনিট লেট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এখানে আসলাম। আপনারা 23 জেলা যারা আছেন, আপনারা 27 তারিখে আসুন। অবরুদ্ধ হবে, আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, তারপর আলোচনায় আসা হবে। আশা রাখছি নোটিফিকেশান খুব দ্রুত পেয়ে যাব, খুব দ্রুত নোটিফিকেশান পাবো। যেভাবে কাজ চলছে, শুধু সরকারের সদুত্তরের অপেক্ষায় কিন্তু পর্ষদ বসে আছে। সেই জায়গাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে। এইটুকু বলার। আর এটুকু বলছি, আন্দোলনের দ্বারাই অনেকে বলে যে আন্দোলন করে কি হবে, কিন্তু এটুকুই বলছি, আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু আন্দোলন করে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। আর এই বাংলায় প্রত্যেকটা আন্দোলনের পথ দেখায়। এই বাংলায় বিহার, মহারাষ্ট্র, উড়িষ্যার পথ দেখিয়েছিল। এই বাংলায় স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামে কিন্তু আত্মনিয়োগ করেছিল। সুতরাং বাংলার তরুণ তরুণীরা, বঞ্চিত তরুণ তরুণীরা কিন্তু বসে থাকবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের সঠিক অধিকার আমাদের না দেয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা বসে থাকবো না। আর আমাদের 22 স্টেট মানে একটা আবেগ। বারবার বলছি, 23 জেলায় শুধু শুধু কয়েকজন টেট কোয়ালিফাইড নয়, এর সাথে যুক্ত আছে প্রচুর প্রচুর জনগণ, যারা আমাদের আন্দোলন দেখে, আমাদের ফলো করে, এবং অনেক সরকারি আধিকারিকও আমাদের ব্যাপারটা জানেন, আমাদের 19 জানায় যে এইভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো এই আবারও বলতে চাই যে এই 2022 প্রাথমিক টেট যারা উত্তীর্ণ আছে, এদেরকে যদি আপনারা আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী যদি এদেরকে ইন্টারভিউ নিয়ে যদি নিয়োগ দেন, বিহার মডেলে যদি এদের নিয়োগ দেন সবার, বিহারে যেমন টেট কোয়ালিফাই মানেই চাকরি, বিহার পাচ্ছে, সেখানে বাংলা পারে না? অবশ্যই পারে। এটাই দেখাতে হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বার্তা দিতে চাই যে বিহারের মতো নিয়োগ দিয়ে দেখান। আমরা তো ঘরের ছেলে। আজ যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু বিরোধী নয়, তারা কিন্তু সরকারের পাশে থাকবে, তারা কিন্তু সরকারের পাশে থাকবে। আমি মাইনরিটির ঘরের ছেলে, আমরাও কিন্তু সরকারের পাশে আছি। কিন্তু যখন দেখব আমাদের পার্টিকুলার বঞ্চিত করা হচ্ছে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ আমার কাছে কিন্তু মায়ের চোখের জলটাই কিন্তু আসল। আমি একটা ছেলে হিসেবে যদি মা বাবাকে না দেখতে পেলাম, যে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে সেটা যদি আমার স্বপ্ন পূরণ না হয়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো। তাই বলবো, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে 22 স্টেটটা এমনই অনেকে পাশ করেছে, এমনই অনেক কোয়ালিফাই করেছে, যারা এর আগে কোয়ালিফাই করতে পারেনি বা খুব কমের জন্য ছেড়ে গেছে। আপনারা এও জানেন 2014 সালের টেট এক্সাম কেমন হয়েছিল, 2017 কেমন হয়েছিল, তারপর 2022-এ কেমন হয়েছে। এই দাবিতে আপনারা 27 তারিখে শিয়ালদায় আসবেন। কেউ মেট্রো স্টেশনের বাইরে যাবেন না, শিয়ালদা মেট্রোতে থাকবেন। তারপর আমাদের যে এখন
ভেরিফাইড গ্রুপের প্রত্যেকটা একটা হেল্পলাইন চালু করা হয়েছে। 23 জেলার পক্ষ থেকে কে কোন জেলা থেকে আসছেন তাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের কাছে ফোন করলে হয়তো সবসময় আমার কাছে পাবেন না, কারণ সে সময়টা খুব ব্যস্ত থাকবো। তো আমরা ভাবি শিক্ষক হয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমরা 27 তারিখে পথে নামছি। আপনারা পাশে থাকুন আর সবাই আসুন। 23 জেলা, কোচবিহার থেকে কাকদ্বীপ, সবাই আসুন। সবার আশার উপর নির্ভর করছে আপনারা যদি 1000 থেকে 1500 জন পথে নামতে পারেন, আমি বলতে পারি নোটিফিকেশন কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাবেন। এটা আমি বলে দিলাম। আর যদি কেউ মনে করেন আমার স্কোর ভালো আছে, আমি কেন আন্দোলন করব, বাড়িতে বসেই সব হয়ে যাবে, আর আমি এটাও বলছি আন্দোলনের দ্বারাই সব সম্ভব। লড়াইয়ের ময়দানে থাকতে হবে। আজকে যদি সেই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ যদি আমি না শুরু করতাম বা আমরা না শুরু করতাম, তাহলে কিন্তু আজকে আমরা 22 স্টেট বলে যে কি কোনো একটা বঞ্চিতরা আছে সেটা কিন্তু কেউ জানত না। আজকে ঘরে ঘরে এবং প্রথম শ্রেণীর বাংলার সংবাদ মাধ্যম, প্রথম শ্রেণীর বাংলার সংবাদ মাধ্যম, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম এবং নিউজ প্রিন্ট যেগুলো আছে, তারা কিন্তু 22 স্টেট উত্তীর্ণরা যে কত বড় আন্দোলনকারী এবং তারা যে কিভাবে লড়ছে তারা কিন্তু জানে। তারা এখন নিউজগুলো নিখুঁত নিউজ করে। তো বলবো, কোনো শিক্ষা বিষয়ক পর্ষদ সভাপতি হোক আর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্যারই হোক, এখন যদি কোনো সাংবাদিক বৈঠক করে তাদের আগে জিজ্ঞাসা করবে 22-এর নিয়ে কি ভাবছেন। 22 স্টেট উত্তীর্ণ তো কখন কালীঘাট, কখনো বিকাশ ভবন অভিযান, কখনো বিধানসভা অভিযান, কখনো এপিসি ভবন অভিযান, কখনো নবান্ন অভিযান করছে। এদের নিয়ে কি ভাবছেন? রাস্তায় তো আপনার ঘরের ছেলেই পড়ে আছে। তো সেই উত্তরের অপেক্ষায় অনেকে হয়তো সাংবাদিক বৈঠক করেন না। হ্যাঁ, এখানটা শোনো, সবের মাঝে তো একটা জীবন আছে, এটুকু বলছি। 27 তারিখে আসুন, এ নিয়ে আর বেশি কথা বলবো না। 27 তারিখে আসুন, 12টার মধ্যে ঢুকবেন। নিজের জেলার 23 জেলার মধ্যে আপনার জেলার যে নেতৃত্ব দেয় তার সাথে যোগাযোগ করবেন, সব বলে দেওয়া হবে। হ্যাঁ, কুমির আছে এখানে, অবশ্যই কুমির আছে। এখানে দেখাই, এখানে কুমির আছে। এই জলে তো কুমির থাকবেই। এখানে কুমির আছে। আমাদের এখানে এসছিলেন সৌরভ, সুদূর বাঁকুড়া থেকে আমার বাবা অসুস্থ ছিল, সৌরভ এসেছিল। আমাদের পূর্ব বর্ধমান থেকে আমাদের ইন্দ্রজিৎ এসেছিল। ডায়মন্ড থেকে আমাদের হাফিজুর রহমান এসেছিল। আপনার কলকাতা থেকে আমাদের সুভাষ এসেছিল। সবাই এসেছিল। ওরা আমার বাবাকে দেখতে এসে এখানে ঘুরে গেল। এই নদীতে ছিল। এখন এই পরিষ্কার জলে কুমিরটা বেশি থাকে, কারণ ঘোলা জলে কুমির থাকে না। থেকে নদীতে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করে কিন্তু এখানকার মানুষরা জীবিকা সংগ্রহ করে, জীবিকা নির্বাহ করে। তো জায়গাটা খুব কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমরা টেট কোয়ালিফাই করে আছি সবাই কিন্তু আশা নিয়ে আছি যে হয়তো এবার হয়ে যাবে। আর রেজাল্ট আউটের সময় যেভাবে পর্ষদ সভাপতি বললেন যে কোনো টেট পাস বসে থাকবে না, বছরে 2বার রিক্রুটমেন্ট হবে। আমরা কোনো দিকে ফিরতে পারছি না। সারাদিনই এই 22 স্টেট, সারাদিনই 22 স্টেট। আমরা 24 ঘন্টার মধ্যে 6টা ঘন্টা হয়তো রেস্ট নিই, আর সারাদিনই কিন্তু এইভাবে লেগে আছি। চাইছি আমাদের পর্ষদ সভাপতি কবে আমাদের জন্য ভাববেন।
কাছাকাছি নিয়ে জানার চেষ্টা করছি। সাতাশ তারিখে আসবেন তো একটু কমেন্ট চাই। দেখুন কোনখান থেকে গিয়ে সবাইকে সংঘবদ্ধ করছি। 27 তারিখে আপনারা আসবেন কিনা একটা করে সবাই কমেন্ট করবেন, একটা দুটো হোক কমেন্ট করবেন, এই আশা রাখছি। এটা পুরো হচ্ছে হ্যাঁ, সবাই কমেন্ট করুন, সবাই কমেন্ট করুন। এটা হচ্ছে পুরো আমাদের লাস্ট ল্যান্ড বলতে পারেন, মানুষের বাস বলতে গেলে এখানেই শেষ, আর নেই। এবার ওই এটা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর, ওখানেও কিছু দূর গেলে বঙ্গোপসাগর পড়বে ওটা। ভীষণ নৌকাগুলো যেমন জোয়ার। দেখুন এইগুলো হচ্ছে এখানে গিয়ে আমাদের এখানটা এই রাস্তাগুলো ভেঙে ভেঙে ওই এখানটা ওখানটায় ছিল, এগুলো ভেঙে 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 এমন তৈরি অবস্থা হয়ে গেছে। এই হচ্ছে রায়মঙ্গল। হ্যাঁ একদম, যদি 7 তারিখ হ্যাঁ 7 তারিখ শেষ হচ্ছে, 11 তারিখ আমাদের বেরোনোর চান্স আছে। হ্যাঁ 11 তারিখে আর 11 তারিখে হয়তো ইন্টারভিউ নোটিফিকেশন সবাই বলছে আসবে, কিন্তু আমি বলছি আপনারা যদি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে নিজের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যদি পথে আসতে পারেন নোটিফিকেশান পাবেন, আমি কথা দিলাম। আর যদি মনে করেন না ওরা যাচ্ছে আমি যাব কেন, আমার যাওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু সত্যি বসে থাকতে হবে। বিধানসভা ভোট পর্যন্ত অপেক্ষা করুন। ভাবতে পারছেন না, মায়ের চোখের জলটা তো মুছতে পারবেন, যে মা বারে বারে বলে খোকা কবে চাকরি পাবি। তো এটুকু নিজের বঞ্চিত মনে করে পথে নামুন পথে। ধর্ণা মঞ্চে যেমন গেছিলেন 27 তারিখে আসুন ও 4 তারিখে আসুন। না 2026-এ রিক্রুটমেন্ট হবে না, 2026-এ করতে দেব না, এটা আমাদের হকের দাবি। অনেকে বলতে পারে 26-এ হবে, কিন্তু আমাদের হকের দাবি। এরপরে মুভমেন্ট করব, সে মুভমেন্ট অন্যরকম মুভমেন্ট, সারা ভারতবর্ষ দেখবে এই বাংলায় মুভমেন্ট করছে 22-এরা। বিহার পর মাসের 6 মাসের মধ্যে 2বার নিয়োগ দিচ্ছে, বাংলা পারবে না কেন? এটা তো হকের দাবি, এটা 26-এ কোনো মতে এটা সম্ভব না। আমার 5,000 জন নয় 1,000 জন পথে নামুন। আপনি যারা দেখছেন তারা নামুন এবং আশেপাশে বন্ধুদের বলুন। অনেকে এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি, যখন ঘুম ভাঙবে তখন দেখবে যে সব অন্ধকার আধার হয়ে রয়েছে। অনুরোধ করবো ওই 27 তারিখ 24 তারিখ না, আমাদের নোটিফিকেশন অনেক আগেই আমরা পেয়ে যাব, হয়তো মার্চ মাসেই পেয়ে যেতে পারি যদি আন্দোলন জারি থাকে। যদি আন্দোলন জারি থাকে হয়তো মার্চ মাসেই আমরা নোটিফিকেশান পেতে পারি। শুনুন, আমরা সবাই হবু শিক্ষক, আজ হয়তো আমরা রাস্তায় আছি, কিন্তু এটা ভাববেন যে এখান থেকে চাকরি পাওয়ার পর 1 বছরের মধ্যেও কিন্তু আপনি হেড মিস্ট্রেস কিংবা আপনি কিন্তু হেড টিচার হতে পারেন। তো বারবার একই কথা তো বললে সেটা কেমন লাগে নিজের। তো সেই কারণে বলবো যে আমরা নিজের স্বার্থে চলে আসুন। আর আজকে লাইভটা আমি করছি এটা শুধু 22 প্রাথমিক টেট উত্তীর্ণ না, অনেকে বলছিল দাদা তুমি বাড়িতে গেছো একটাবার লাইভ করো, তাই আমি আসলাম এই জাস্ট একটু গল্প করার জন্য। হ্যাঁ সোহাজ হেসেল ও 27 তারিখে আসবে। হ্যাঁ এটা সুন্দরবন দীপকবাবু, এটা সুন্দরবন, প্রপার সুন্দরবন। এটা এটা সাউথ 24 পরগনা না, নর্থের লাস্ট,
মানে এই জায়গাটা হচ্ছে আপনার আমাদের উত্তর চব্বিশ পরগনার শেষ এবং ভারতবর্ষেরও শেষ বলতে পারেন এটা। কারণ এরপরে এই বনটার ওপারে আছে কিন্তু বাংলাদেশের সুন্দরবন, অনেকটা সুন্দরবন কিন্তু বাংলাদেশে পড়ে গেছে। তো ও পার থেকেই কিছুটা দূর পর বাংলাদেশ সুন্দরবন, বঙ্গোপসাগর ওখান থেকে ভাগ হয়ে গেছে। এটা আমাদের এখানে এই সামনের যে এটা, ওখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, দুবার স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন দেখার জন্য। লাস্ট ল্যান্ড এটা ইন্ডিয়ার। ঠিক আছে, এটা বলে শেষ করছি। আপনারা 27 তারিখের জন্য মানসিক প্রস্তুতি নিন। দেখা হবে, দেখা হবে। এবং ইন্টারভিউ নোটিফিকেশনটা যখন পাবেন, মনের থেকে বলতে পারবেন যে এটা লড়াই করে পেয়েছি। আর যখন নিজে স্কুলে যাবেন, স্কুলে যখন জয়েন করবেন, অ্যাপয়েন্টমেন্ট হাতে হেড টিচারের সামনে যখন আপনি লিখবেন আজকে টিচার মানে জয়েন হলাম, তো এই সুখের দিনটা যদি দেখতে চান খুব দ্রুত পথে নামুন, পথে নামুন প্লিজ। এ বলে আমি শেষ করছি। ভালো থাকবেন সবাইকে। আবারও সংগ্রামে অভিনন্দন। আমরা বঞ্চিত, আমরা বাংলার যুবক, বাংলার তরুণ, আমরা বাংলার হয়ে লড়ি। আসুন, আপনার অধিকার এটা। অধিকার যদি কেউ কেড়ে নেয় তখন তো বসে থাকা যায় না। যেটুকু অধিকার ছিল সেটুকু অধিকার তো বজায় থাকা উচিত। আসুন, রাস্তায় রাস্তা দেখাবে। সংগ্রামে অভিনন্দন বলে আমি শেষ করলাম।